অতে অজগরটি আসছে তেরি, কিংবা কতে কাকাতুয়ার মাথায় ঝুটি, খতে খ্যাকশিয়ালি পালায় ছুটি। সহজ পাঠে বাঘ আছে আমবনে, গায়ে চাকা চাকা দাগ, অথবা বুলবুল পাখি ময়না টিয়ে, আয়না জানা গান শুনিয়ে। ছোটবেলা থেকে এই সমস্ত ছড়া কবিতাগুলি পড়তে পড়তে কিন্তু আমরা আমাদের কল্পনার দেশে সেই বন্যজন্তুদের উপলব্ধি করেছিলাম, কিন্তু বাস্তবে কিন্তু সেই বন্যজন্তুদের দেখার কোনো রকম সুযোগ হয়ে ওঠেনি। তাই আজ আমি ছোটবেলার সেই কল্পনার স্বপ্নকে বাস্তবায়ন করতে ছুটে চললাম রসিকবিল মিনি জুতে। গুড মর্নিং দর্শক, এখন সময় 6টা বেজে 30 মিনিট। তো আমি এখন আছি নিশিগঞ্জে। এখান থেকে আমি কোচবিহারের বাসে উঠবো, তারপর কোচবিহার থেকে তুফানগঞ্জ। স্ট্যান্ডে এসে দেখতে পেলাম আগে থেকে একটা কোচবিহারে যাওয়ার বাস দাঁড়িয়ে আছে, তাই কোনো রকম আর দেরি না করে সোজা উঠে গেলাম বাসে। আর সম্পূর্ণ বাসটি খালি থাকায় আমারও বেড়ে গেল ভালো সিটে বসার চাহিদা। এরপর অনেক খোঁজাখুঁজি করে একটা ভালো সিটে বসে পড়লাম। আর সকালের কুয়াশা ঢাকা সূর্যি মামার সাথে তালে তাল মিলিয়ে আমরা ছুটলাম আমাদের গন্তব্যের দিকে। এরপর 7টা 20 নাগাদ কোচবিহার পৌঁছে গেলে কোচবিহার থেকেই আমরা উঠে পড়ি তুফানগঞ্জ যাওয়ার বাসে। কোচবিহার থেকে রসিকবিল মিনি জুয়ের দূরত্ব প্রায় 40 কিলোমিটার, আর তুফানগঞ্জ থেকে এর দূরত্ব 14 থেকে 15 কিমি। দর্শক, আপনারা চাইলে কিন্তু কোচবিহার থেকে বারোবিশা বা রামপুরহাট যে সমস্ত বাসগুলো যায় সেই বাসগুলোতে ডাইরেক্ট রসিকবিল যেতে পারেন, অথবা কোচবিহার থেকে তুফানগঞ্জ গিয়ে সেখান থেকে টোটো বা অটো ভাড়া করেও যেতে পারেন। এক্ষেত্রে আমি উঠে পড়লাম কোচবিহার টু বারোবিশা ডাইরেক্ট বাসে। যেতে সময় লাগবে 1.5 থেকে 2.25 ঘন্টা এবং ভাড়া পড়বে 50 টাকা। আর তুফানগঞ্জে এসে বাসটি 15 থেকে 20 মিনিটের একটা স্টপেজ নিলে আমি সেই ফাঁকে সেখানকার লোকাল এক মিষ্টান্ন ভাণ্ডার থেকে হালকা জলপান করে নিলাম। এরপর আমরা আবারও ছুটে চললাম আমাদের আজকের গন্তব্যের রসিকবিল মিনি জু। কোচবিহার ও আলিপুরবাসীদের কাছে একটি জনপ্রিয় উইন্টার ট্যুরিজম ডেস্টিনেশন, সেই সাথে একটি জনপ্রিয় চিড়িয়াখানা ও পিকনিক স্পট। ঘন অরণ্য এবং একটি সুবিশাল জলাভূমি নিয়ে গঠিত হওয়া এই অঞ্চলটি পরিযায়ী পাখিদের জন্য একটি স্বর্গরাজ্য। তাই এই অঞ্চলটি রসিকবিল বার্ড স্যাংচুরিয়ান ওয়েটল্যান্ড হিসেবেও পরিচিত। তো দর্শক, ফাইনালি কিন্তু টিকিট কেটে আমি মিনি জুয়ের ভিতরে প্রবেশ করলাম। তো চলুন দেখি ভিতরে কি কি আছে। দর্শক, রসিকবিল মিনি জুতে প্রবেশ করতে আপনার খরচ করতে হবে জনপ্রতি 25 টাকা এবং চিলড্রেন্সদের জন্য বরাদ্দ পার হেড 10 টাকা। রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও। সাধারণত অ্যামাজন অববাহিকার ব্রাজিল, ইকুয়েডর, ভেনেজুয়েলা, কলম্বিয়া ইত্যাদি দেশে এই পাখিটির বসবাস। সিলভার অ্যান্ড গোল্ডেন ফিজেন্ট। সাউথ ইস্ট এশিয়ার পার্বত্য অঞ্চলের জঙ্গলে এদের দেখা যায়। এছাড়াও এদের দেখা মেলে চায়নার কিছু অংশে। এগুলি এক ধরনের জংলি মুরগি জাতীয় পাখি। আর এই হলো আপনাদের রেড জঙ্গল ফাউল, বুনো মুরগি। এছাড়াও আপনাদের বাচ্চাদের মনোরঞ্জনের জন্য জুয়ের ভিতরেই রয়েছে প্লে অ্যান্ড অ্যাক্টিভিটি জোন। এছাড়াও রয়েছে শেল্টার, ড্রিঙ্কিং ওয়াটার ও টয়লেটের ব্যবস্থা। দ্য বেঙ্গল মনিটর বা ইন্ডিয়ান মনিটর, বাংলা ভাষায় গোসাপ। ভারত, বাংলাদেশ সহ গোটা সাউথ ইস্ট এশিয়ায় এদের দেখতে পাওয়া যায়। দশক আগে এদেরকে খোলামেলা পরিবেশে দেখতে পাওয়া গেলেও দৈনন্দিন মানুষের শিকারের কারণে
এদের সংখ্যা দিন দিন কমছে। এই শীতের দিনের কনকনে ঠান্ডা জলের হাত থেকে নিজেদের বাঁচাতে জলাশয়ের ওই পারে কিন্তু প্রায় 7খানা ঘড়িয়াল নিজেদের মতো রোদ পোয়াচ্ছে। অনেক বড় বড় ঘড়িয়াল কিন্তু ভাই, এইটা বেশি বড়, এই সাইডেরটা। ওই মুখটা নড়াচ্ছে 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 নড়াচ্ছে। পক্ষীশালায় সংরক্ষিত বিভিন্ন প্রজাতির প্যারাকিটস, ময়না ও ময়ূর রয়েছে। ময়না পাখি, ময়না এরপর কিছু সময় ধরে নাগেশ্বরের সাথে দেখা করে আমি চললাম বাঘ মামা ও হরিণের খোঁজে। ভাই লেপার্ড একদম আমাদের কাছে, এত কাছ থেকে লেপার্ড। ভাই একটা যে আমাদেরকে লুক দিয়ে গেল। তো বাঘ মামাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ আমাদের কাছে এসে আমাদের সাথে হ্যান্ডশেক করে যাওয়ার জন্য। তো দর্শক, বাঘ মামা যেমন তার শিকারের জন্য ঘাসের মধ্যে ঘাপটি মেরে চুপচাপ বসে থাকে, আর ঠিক সেই কৌশলে কিন্তু আমিও খাঁচার বাইরে চুপচাপ ঘুপটি মেরে বসে পড়লাম বাঘ মামার দর্শন পেতে। আর এক্ষেত্রে আমার প্ল্যান কিন্তু সাকসেস। তো দর্শক, আমার প্ল্যান অনুযায়ী কিন্তু আমি চুপচাপ এখানে অনেকক্ষণ বসেছিলাম। তো একটা বাঘ কিন্তু এদিকে আসতেছিল, কিন্তু এই দাদাদের বাইকের আওয়াজে কিন্তু বাঘটা আরও ওদিকে চলে গেল। দর্শক আবার কিন্তু আসছে আমাদের এদিকে। ফার্স্ট টাইম কাছ থেকে আবার কিন্তু আওয়াজ পেয়ে ঘুরে গেল। আর হরিণগুলো অনেক দূরে থাকায় খালি চোখে প্রাণ ভরে দেখলেও মোবাইলে কিন্তু সেরকমভাবে ক্যাপচার করতে পারলাম না। তবে আমার এই অসহায়তা দেখে একজন উদার মনের সাহসী ভদ্রলোক আমাদের দিকে কিছুটা এগিয়ে আসলো। তবে আজকের এই রসিকবিল মিনি জুয়ের সফরে এসে এখানে সংরক্ষণ করে রাখা সমস্ত জীবজন্তুদের ভিজিট করতে পারলেও ফিশিং ক্যাট আর সজারুর দর্শন অধরায় থেকে গেল। তবে আমরা যখন চিড়িয়াখানায় গিয়ে এই সমস্ত খাঁচাবন্দি বন্য জীবজন্তু বা পশু পাখিদের অনেকটাই কাছ থেকে দেখতে পাই, তখন কিন্তু আমরা খুশি হই, আনন্দিত হই। তখন কিন্তু আমাদের কারোরই মনে হয় না এই সমস্ত খাঁচাবন্দি পশু পাখিদেরও পৃথিবীতে বসবাস করা আর 5টা পশু পাখিদের মতো খোলা আকাশের নিচে বসবাস করার অধিকার আছে। আবার অন্যদিকে আমরা যখন কোনো পুজোর থিমে বা বিশেষ কোনো অনুষ্ঠানের থিমে মানুষের তৈরি করা প্রাণহীন পুতুল পশু পাখিদের খাঁচাবন্দির মুক্তির দাবির উপস্থাপনা দেখি, তখন কিন্তু আমরা অনেকেই ভাবুক হয়ে উঠি। তখন কিন্তু আমাদের অনেকেরই মনে হয় সত্যিই তো এই পশু পাখিদেরও খোলা আকাশের নিচে বসবাস করার অধিকার আছে। কিন্তু চিড়িয়াখানার ওই সমস্ত খাঁচাবন্দি পশু পাখিদের ক্ষেত্রে আমাদের এমনটা কিন্তু মনে হয় না। দর্শক, আসলে কিন্তু আমরা ওই সমস্ত পশু পাখিদের মুক্তি কেউই চাই না। অথচ আমরা যদি এই সমস্ত পশু পাখিদের বিভিন্ন চিড়িয়াখানা, ন্যাশনাল পার্ক বা পশু সংরক্ষণালয়ে খাঁচাবন্দি করে এদেরকে সংরক্ষণ না করি, তাহলে কিন্তু এই পশু পাখিগুলি পৃথিবী থেকে একদিন হয়তো বিলুপ্ত হয়ে যাবে। আর সেটা কিন্তু হচ্ছেও। কেউ বা বিলুপ্ত হচ্ছে আমাদের আধুনিক মানব সমাজের অত্যাধুনিক আধুনিকতার কারণে, আবার কেউ বা বিলুপ্ত হচ্ছে আমাদের বর্তমান পৃথিবীর ভারসাম্যহীন আবহাওয়া পরিবর্তনের কারণে। তো দর্শক, এর জন্যই কিন্তু আমাদের আরো বেশি বেশি করে চিড়িয়াখানা, ন্যাশনাল পার্ক ও পশু সংরক্ষণালয় তৈরি করা উচিত। কিন্তু সেটা মানুষের মনোরঞ্জনের জন্য ব্যবহার করা কতটা গ্রহণযোগ্য, এর উত্তরটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে।